প্রেমে চলো না তোমার আসলাম এবং এসে এখানে যে চন্দ্রডিঙ্গা যে ঝর্ণা আছে সেই ঝর্ণায় গোসল করলাম। ঝর্ণার পানি অত্যন্ত শীতল এবং এখানে নোম্যান্স ল্যান্ড, এখানে বিজিবি টহল আছে যারা আসতে দেয় না আমাদের। তারপরেও এখানে ফাঁকা পেয়ে অনেক লোকজন আছে। গাঢ় পাহাড়ের পাদদেশে ঘেঁষে আঁকাবাঁকা কংস, সোমেশ্বরী, গণেশ্বরী, মহেশ্বরী নদীসহ বিভিন্ন শাখা নদীতে জড়িয়ে থাকা নেত্রকোনা। কাকডাকা ভোরে সবাই গাড়িতে চেপে বসল। বাংলাবাজার থেকে গাড়ি ছাড়ল ঘড়িতে সময় 5:45। সাথে আছে চালক জাহাঙ্গীর ভাই। হাজার বছরের ইতিহাস, ঐতিহ্যের উর্বর ভূমি নেত্রকোনার বিভিন্ন স্থান ঘুরে দেখব আমরা কজন সমমনা ভ্রমণ পিপাসু প্রাণ। আমরা প্রথমেই চলে গেলাম মদনপুর, বাংলার প্রথম সুফি সাধক শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির মাজারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনার অন্যতম দর্শনীয় স্থান শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফ। বাংলার প্রথম সুফি সাধক শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তাঁর শিক্ষক সৈয়দ শাহ সুরখুল আন্তিয়া এবং 10 জন শিষ্যের সাথে 1053 খ্রিস্টাব্দে বাংলায় আগমন করেন এবং বসতি স্থাপন করেন। তিনি সিলেটের শাহ জালাল রহমতুল্লাহ আলাইহির 250 বছর পূর্বে বাংলায় এসেছিলেন। আমার পেছনে যেই কাঁচ বেষ্টিত সুরক্ষিত গাছের গোড়া দেখতে পাচ্ছেন, এটি সেই গাছ যে গাছ শাহ সুলতান কমরউদ্দিন রুমি নিজ হাতে রোপণ করেছিলেন। একসময় এই বৃক্ষটি মানুষের মনে আধ্যাত্মিকতার পরশ বোলাত। গাছটির নাম শ্বেতকরবী। বর্তমান রওজা শরীফের কাছে দাঁড়িয়েছিল গাছটি। মাঝারের উন্নয়নের প্রয়োজনে 1996 সালে গাছটিকে কেটে ফেলা হয়। মাটিতে পড়ে থাকা গাছটি নষ্ট হয়ে যাচ্ছিল। তখন তৎকালীন নেত্রকোনার জেলা প্রশাসক ডক্টর তরুণকান্তি শিকদার মহোদয়ের নজরে আসে। তিনি গাছটিকে 2014 সালে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন। মাজার পরিদর্শন শেষে আমাদের গাড়ি সারি সারি তালগাছ আর সবুজ শস্যের ভেতর দিয়ে এগিয়ে চলল নেত্রকোনা সদরের দিকে। সদরে গিয়ে পানসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে নাস্তা করি। মেনুতে ছিল পরোটা, সবজি, মুগ ডাল, ডিম। আমরা কজন নিয়েছিলাম ভুনা খিচুড়ি। নাস্তা খেতে খেতে রেস্টুরেন্ট ঘেঁষে বয়ে চলা মগড়া নদীর উপর ঝুঁকে থাকা কদম গাছের প্রাকৃতিক অসাধারণ ভিউ উপভোগ করি। নাস্তা শেষে দেরি না করেই আমরা বেরিয়ে পড়ি কমলাকান্তার উদ্দেশ্যে, গন্তব্য পাঁচগাঁও বর্ডার। গল্প, আড্ডা আর চন্দ্রডিঙ্গা পাহাড়ের দৃশ্য মনে আঁকতে আঁকতে পৌঁছে গেলাম পাঁচগাঁও। আমাদের গাড়ি ভেতরে যেতে না চাইলে মূল সড়কে রেখেই আমরা হেঁটে হেঁটে পথ চলতে শুরু করি। অনেক দূর থেকেই পাহাড়গুলো দেখা যাচ্ছিল। দূর থেকেই পাহাড়গুলো দেখে মনে হচ্ছিল সেগুলো মেঘের সঙ্গে মিশে রয়েছে। উঁচু চন্দ্রডিঙ্গা আর তার উপর শুভ্র সাদা মেঘ দেখতে দেখতে ধূলিময় রাস্তা আর প্রচণ্ড গরম যেন ভুলেই গিয়েছিলাম। এই প্রচণ্ড গরমেও কেউ কেউ পাহাড় বেয়ে উপরে উঠতে শুরু করে। একটু উপরেই আছে কাঁটাতারের বেড়া। এই জায়গাগুলো যথেষ্ট ঝুঁকিপূর্ণ, না যাওয়াটাই ভালো। তারপরও কেউ কেউ তোয়াক্কা না করেই যাচ্ছে, ভিডিও করছে। আমরা এসে পড়েছি সেই চন্দ্রডিঙ্গা পাহাড়ের পাদদেশে, সেই বিখ্যাত বটগাছ। সেই বটগাছের নিচে সবাই নিজেদের ভঙ্গিতে ছবি ওঠাচ্ছে। আমি আমার প্রিয় দর্শকদের জন্য ভিডিও নিয়ে ব্যস্ত। সবাই খুবই উপভোগ করছে নিস্তব্ধ পাহাড়ের অনিন্দ প্রাকৃতিক সৌন্দর্য। আমরাও আস্তে আস্তে সামনে এগোচ্ছি। সামনে ছোট ছোট কিছু ঝর্ণা রয়েছে। আমরা সেই ঝর্ণার দিকে যাব এবং সেখানে গোসল করব।
প্রচণ্ড রোদ। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি একটি ঝর্ণার কাছে। পাহাড়ের যথেষ্ট ভেতরে ঝর্ণাটি। প্রথম মনে করেছিলাম কোনো লোকজন নেই, এসে দেখি প্রচুর লোকজন এখানে আছে, গোসল করছে। এ বড় একটি ঝর্ণা দেখে আমরা ছোট্ট সুড়ঙ্গ দিয়ে ঝিরি পথ বেয়ে আমরা ভেতরে যাচ্ছি। সাথে আছে মাহমুদ। আমরা শুনেছি যে এখানে ছোট্ট একটি ঝর্ণা আছে, তাই সেটাকে এক্সপ্লোর করার জন্য আমরা দুজন আস্তে আস্তে ভেতরে ঢুকছিলাম। ভয় লাগছিল, সত্যি ছোট্ট ঝর্ণা, তারপরও ঝর্ণার পানির শব্দ এবং পরিবেশটা যথেষ্ট সুন্দর। আমরা ঝর্ণাটি বেয়ে উপরে উঠেছিলাম একদম ভেতরে। ঝর্ণাটি ছোট্ট, তারপরও যথেষ্ট সুন্দর দেখতে পেলাম। জিজ্ঞেস করছিলাম যে আমাদের গোসল শেষ, সময় স্বল্পতার জন্য আমরা আর ভেতরে উঠিনি। ঝর্ণার অবিরাম স্রোতধারা আর মনোমুগ্ধকর দৃশ্য মন ভুলিয়ে দেয়। ঝর্ণার শীতল পানিতে খালি পায়ে হাঁটছি। আমাদের পরবর্তী স্পটে যাওয়ার জন্য ফিরে যাচ্ছি সবাই একসাথে। চন্দ্রডিঙা পাহাড় দেখতে এসে ঝর্ণাগুলোতে গোসল এবং ঝিরি পথ দিয়ে না হাঁটলে সত্যিই অসম্পূর্ণ থেকে যেত। আর প্রচণ্ড গরমে দুপুরবেলা গোসলটাও বাধ্যতামূলক ছিল। চন্দ্রডিঙা পাহাড় দেখতে আসলাম এবং এসে এখানে যে চন্দ্রডিঙা যে ঝর্ণা আছে সেই ঝর্ণায় গোসল করলাম। ঝর্ণার পানি অত্যন্ত শীতল এবং এখানে নোম্যান্স ল্যান্ড, এখানে বিজিবি টহল আছে যারা আসতে দেয় না আমাদের। তারপরে এখানে ফাঁকা পেয়ে অনেক লোকজন আসছে, আমাদের আসার ঠিক না যদিও, তারপরে আমরা আসলাম অমান্য করে, সেটা ঠিক হয়নি। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি যে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে আপনার ওই যে বিএসএফ ক্যাম্প, ওই যে বিএসএফ ক্যাম্প দেখা যাচ্ছে দূর থেকে, বিএসএফ ক্যাম্প এটা। এই পাহাড়টা পুরোটাই ইন্ডিয়ার দখলে। আমরা আছি এখন নোম্যান্স ল্যান্ডে। আমরা ঝর্ণা থেকে ফিরে এসে দেখি অনেক পর্যটক এখানে দাঁড়িয়ে আছে, তাদের আর ঝর্ণার দিকে যেতে দিচ্ছে না। আমি ভিডিও করছিলাম, একজন বিজিবি জওয়ান হাত দিয়ে দেখতে পাচ্ছেন না করছে ভিডিও করার জন্যে। ওনারা দুইজন এখানে বসে আছেন, কাউকে আর যেতে দিচ্ছেন না। আমরা যখন গিয়েছিলাম তখন হয়তো ফাঁকা ছিল, রোস্টার চেঞ্জ করছিল। এর পাহাড় দেখা শেষ, আমরা চলে এলাম দুর্গাপুর বাজারে। দুর্গাপুর উপজেলায় এসে দুর্গাপুর সদরে আমরা একটা হোটেলে দুপুরের খাবার সেরে ফেলি। হোটেল মালিক একজন তৃতীয় লিঙ্গের মানুষ। আমাদের দুপুরের খাবার মেনুতে ছিল জাল রোস্ট, ছোট মাছ, সবজি, ডাল। খাবার শেষ করেই আমরা দুর্গাপুর বাজারের পাশেই সোমেশ্বরী নদীর ঘাটে চলে এলাম। এই নেত্রকোনার বিখ্যাত সেই সোমেশ্বরী নদী খেয়াঘাট পার হয়ে চলে এলাম শিবগঞ্জ বাজার। এখান থেকে 30 টাকা অটো ভাড়ায় আমরা চলে এলাম চীনামাটির পাহাড় দেখতে। বিজয়পুর চীনামাটির পাহাড় টারশিয়ারি যুগের। এটি মূলত সাদামাটির পাহাড়। এই মাটি সিরামিক শিল্পের প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এখানে এসে পেয়ে গেলাম একজন পথশিল্পী, যার গানে নিজেদের আরও একটু চাঙ্গা করে নিলাম। ভালোবাসা গো বুলো কেন অপরাধ তারে নিলে গো সবাই কেন প্রতিবাদ কেন প্রতিবাদ কেন
প্রতিবার ভুলব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে ভালোবাসাতে বুঝে পেয়েছি আঘাত সে অনল দেহে চলে ভালো মার ভালোবাসাতে কেন পেয়েছি আঘাত সে অনল দেহে চলে ভালো মার বাউলের অন্তরে বাউলের অন্তরে বলবো না গো আমি বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি বললাম যে তোমার শোনে প্রেম করিয়া জীবনে মায়া লাগাইয়া গেলে বন্ধু একই প্রেমে চলো না তোমার ভালো বাসা পাইলে এখনো হইতাম না আমি তোমার ভালো। পাহাড়, নদী ও ঐতিহাসিক গল্পে ভরপুর শুশুক দুর্গাপুর। আমরা গান শুনে চীনামাটির পাহাড়ে ওঠার সময় পাইনি, তাই ভাতিজা পাহাড়ের অভিজ্ঞতা বর্ণনা করছেন। অনেক সুন্দর পরিবেশ উপরে, এখান থেকে যে আমরা পায়ে হেঁটে নেমে আসলাম, মানে পাহাড় বাইরে নামার একটা নতুন এক্সপিরিয়েন্স। এখানে যারা না উঠছে এটা মানে মিস করছে খুব। বিজয়পুর থেকে যেতে রাস্তায় বাম পাশে পড়বে ব্রিটিশ বিরোধী টং ও কৃষক আন্দোলনের পথিকৃৎ প্রথম নারী শহীদ হাজং মাতা রাশিমণির স্মৃতিসৌধ। ভারতের মেঘালয় থেকে আসা নেত্রকোনার বিখ্যাত 50 কিলোমিটার দৈর্ঘ্য সর্পিলাকার সোমেশ্বরী নদীটি পেরিয়ে আমরা চলে যাচ্ছি বিরিশিরি কালচারাল একাডেমি দেখার উদ্দেশ্যে। এটি আজকের জন্যে আমাদের নেত্রকোনার শেষ দর্শনীয় স্থান। সুযোগ পেলে হয়তো আমরা আরও জায়গা ঘুরে দেখব। আমরা চলে এসেছি নেত্রকোনা কালচারাল একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে অবস্থিত। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, পরিচর্যা, উন্নয়ন ও চর্চা এবং লালনের লক্ষ্যে 1977 সালে এটি প্রতিষ্ঠা করা হয়। কালচারাল একাডেমিতে প্রবেশ মূল্য 2 টাকা আর জাদুঘরে প্রবেশ মূল্য 10 টাকা। একাডেমি জাদুঘর সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার 5 দিন খোলা থাকে। আমাদের ভ্রমণের দিনটি শনিবার হওয়ায় আমরা জাদুঘরে প্রবেশ করতে পারিনি। ভ্রমণ ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।